বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশের প্রথম ম্যাচ ভোর 6:30টায় হলেও দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? দেখুন, উন্মাদনা অবশ্যই রয়েছে। বাংলাদেশ দলের খেলা নিয়ে অবশ্যই ম্যাচ শুরু হওয়ার আগে অনেক কথা হয়েছে যে বাংলাদেশ দল আগের মতো ফর্ম করতে পারছে না, ভালো করতে পারেনি, আমেরিকার সাথে হেরেছে, হয়তো বা দর্শক থাকবে না। কিন্তু আমি দেখাতে চাই যে আমি যেখানে এসেছি টিএসসিতে, যেখানে দেখানো হচ্ছে খেলা এবং সেখানে বড় পর্দাতে সবাই খেলা দেখছেন। বাংলাদেশ দল কিন্তু ভালো করে ব্রেক থ্রু পেয়েছে, তখন আমরা দেখেছি যে সমর্থকরা অনেক কিন্তু উচ্ছ্বাস আনন্দ করেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এত সকালে খেলা শুরু হয়েছে, ভোরে খেলা শুরু হয়েছে, তারপরে কিন্তু সমর্থকরা আছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমর্থকরা রয়েছে, স্টুডেন্টরা রয়েছে, সেখান থেকে বাইরের অনেকে এসেছে খেলা দেখতে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সব শ্রেণীর মানুষজন কিন্তু এখানে আছে এবং খেলাটা উপভোগ করছে এবং বাংলাদেশ দলের জন্য গলা ফাটাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবাই এখনো বিশ্বাস করে যে বাংলাদেশ দল যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে দ্বিতীয় রাউন্ড বা শেষ 8-এ উঠবে এবং সেখান থেকে ভালো কিছু আশা করতে পারে। তার মানে কিছুদিন আগ পর্যন্ত যে কথাগুলো হয়েছে বা সমর্থকরা যে কথাগুলো বলেছে, ম্যাচের দিনে অন্তত সেই কথাগুলো ভুলে গেছে। বাংলাদেশ দল যে ভালো করতে পারে এবং ম্যাচের সময় সমর্থন করতে হবে সেই কাজটাই কিন্তু করছে। এবং অনেকের সাথে কথা বলেছি, অনেকের মধ্যে একাদশ নিয়ে প্রশ্ন আছে, তারপরেও অনেকেই বলছেন লিটন দাস যেহেতু ফর্মে নেই তারপরেও আছে এবং দু একটা জায়গা হয়তো চেঞ্জ করা যেত। তারপরে বাংলাদেশ দল এই স্কোয়াড নিয়ে সঠিক সময়ে কাম ব্যাক করবে সেই প্রত্যাশা কিন্তু সবাই করছে। এখন দেখার অপেক্ষা বাংলাদেশ দলের প্লেয়াররা সেই কাজটা করতে পারে। এবং সমর্থক আমরা দেখছি যে টিএসসি থেকে শুরু করে টিএসসির আশেপাশে এবং হলেও কিন্তু বাংলাদেশের খেলা দেখার জন্য হলেও ছাত্ররা টিভি রুমে কিন্তু ভিড় করেছেন এবং খেলা দেখছেন। যদিও সময়ের সাথে হয়তো এই সংখ্যাটা আরও বাড়বে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় ফাঁকা রয়েছে, কারণ অনেক ভোরে খেলা শুরু যেটা বলছিলাম, একটু পরে আরও সময় গড়ালে হয়তো বা আরও সমর্থক বাড়বে। সেই দিক থেকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ দল সময়ের সাথে যদি উইকেট নেয়, ভালো অবস্থায় আসে, তাহলে আরও সমর্থক হবে এবং আরও বেশি উচ্ছ্বাস দেখা যাবে। মাঝার, ডালাসে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত কতটা সঠিক হয়েছে বাংলাদেশের জন্য? দেখুন, সবাই কিন্তু এই খেলাটা ফলো করে এবং এখন পর্যন্ত আমেরিকাতে যতগুলো ম্যাচ হয়েছে সেই ম্যাচগুলো আমরা দেখেছি যারা আগে টস জিতেছে তারাই কিন্তু ম্যাচটা জিতেছে। তার মানে টস জিতে ফিল্ডিংটা নিয়েছে নিশ্চিতভাবেই, কারণ উইকেটের কন্ডিশনটা আমরা সবাই জানি যে এখানে আগে বল করে যদি প্রতিপক্ষকে সহজেই বা 150 থেকে 60 রানের মধ্যে বেঁধে ফেলা যায়, সেই রানটা চেস করা যাচ্ছে এবং সেই কাজটাই কিন্তু করেছে। সবশেষ ম্যাচে আমরা দেখেছি যে এই উইকেটে খেলা হয়েছে পাকিস্তান এবং আমেরিকার বা যুক্তরাষ্ট্রে, তারা কিন্তু ম্যাচটা জিতে গেছে এবং সেই দিকগুলো বিবেচনা করে বাংলাদেশ দল ফিল্ডিং দিয়েছে এবং সেটা কিন্তু সমর্থক যারা রয়েছে তারা কিন্তু সেটা মানছে এবং এটা যে সঠিক সিদ্ধান্ত হয়েছে, শান্ত যে ভালো সিদ্ধান্ত নিয়েছেন বা ম্যানেজার ভালো সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু তারা বলছে। তবে হয়তোবা ম্যাচটা যদি হেরে যায় বাংলাদেশ দল, তাহলে হয়তো কিছু প্রশ্ন আসবে একাদশ নিয়ে, হয়তোবা বোলিং লাইন আপ নিয়েও আসতে পারে। তারপরেও আপাতত সিদ্ধান্তগুলো ঠিক মনে হচ্ছে এবং দর্শকরা কিন্তু বাংলাদেশের পক্ষেই থাকছে এই সিদ্ধান্তগুলো নিয়ে। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ এটি, সেক্ষেত্রে টাইগারদের স্কোয়াড কেমন দেখছেন? দেখুন, অবশ্যই বাংলাদেশ এর আগে অনেক ম্যাচ জিতেছে। আমি একটু দেখাতে চাই এবং বলতে চাই যে বাংলাদেশ দল এর আগে যখন ম্যাচগুলো জিততো, এখানে টিএসসি সবসময় কিন্তু বাংলাদেশ দলের জন্য একটা স্পেশাল জায়গা এবং এখানে দর্শকরা আসে এবং আশেপাশে সব জায়গাতে দর্শক দেখছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে অনেকেই জার্সি পরে আসছে, যে যার মতো করে এটা উদযাপনের যে ইয়াটা আছে, আপনার উপলক্ষটা আছে, সেটা কিন্তু তারা মিস করতে চান। এবং বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের নিয়ে একটু শঙ্কা কিন্তু আছে বা থেকে যায় সমর্থকদের মাঝে, কারণ বাংলাদেশ দল তেমন ভালো কিছু করতে পারেনি এর আগে। আমরা দেখেছি ব্যাটসম্যানরা, আর টি-20 ম্যাচ কিন্তু ব্যাটসম্যানদের ম্যাচ বলা হয় এখন, যদিও বোলাররা ভালো শুরু নিতে পারলে সেই ম্যাচটা সবাই সম্ভব হয়। কিন্তু সবার মনের মধ্যে একটা শঙ্কা আছে, কারণ বাংলাদেশের টপ অর্ডারের তার মধ্যে আপনি যদি দেখেন যে লিটন দাস, সৌম্য সরকার, সাথে শান্ত, সাথে সাকিব আল হাসান, এই চারজনের কথা যদি বলতেই হয়, চারজন গত কয়েকটা ম্যাচে কিন্তু ভালো করতে পারেননি। সাকিব আল হাসান সবশেষ ম্যাচে রান পেয়েছেন, কিন্তু সেখানে কিন্তু অনেকগুলো বল কিন্তু ব্যয় করেছেন। এরকম সেই সংখ্যাগুলো আছে বিশেষ করে ব্যাটসম্যানদের নিয়ে। আপনি দেখেন ওদের অলরেডি 7 ওভারে 61 রান হয়ে গেছে। যদি তারা
50 বা 60টা রান করে ফেলে, যেটা আমরা বললাম যে প্রথম ম্যাচে 160 রান করেছিল এর আগের ম্যাচে, সেখানে আমরা দেখেছি সহজেই কিন্তু জিতে গেছে আমেরিকা, যুক্তরাষ্ট্র। সেই ম্যাচটাও কিন্তু বাংলাদেশ দল যদি এই ম্যাচে এর ওপরে 4 টার্গেট পায় তাহলে বাংলাদেশ টাফ হয়ে যাবে, কারণ বাংলাদেশ ব্যাটসম্যানদের কথা বিবেচনা করে। তারপরে আশা করছি সবাই বাংলাদেশ দল এই ম্যাচ জয় পাবে। জি মাঝার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল 10টায় নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রবিবার সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন। এরপর সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি। অনুষ্ঠানে আরও অংশ নেবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল সহ বিশ্ব নেতারা। পররাষ্ট্র সচিব জানান, নরেন্দ্র মোদী সহ অন্য নেতাদের সঙ্গে আলাদা মত বিনিময় করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি সই হতে পারে। পররাষ্ট্র সচিব আরও জানান, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে কিছু ঘোষণাও আসতে পারে। সোমবার সন্ধ্যায় দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেটে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য, চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার সময় মূল্যস্ফীতি ছিল 12.3% আর রিজার্ভ ছিল $1 বিলিয়ন কম। কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের অর্থনীতিকে বড় অবস্থানে নেওয়া হয়েছে। শেখ হাসিনা আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞা, গাজায় গণহত্যা এবং কোভিড-19 মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে মন্দা ও মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে। এর হাত থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। তিনি বলেন, এমন বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। বিশ্বব্যাপী একটা অর্থনৈতিক মন্দাভাব, স্থবিরতা, মুদ্রাস্ফীতি বেশি, বাংলাদেশও তার থেকে পিছিয়ে আছে, মানে রেহাই পায়নি। বাংলাদেশের একই অবস্থা। এই অবস্থার মধ্যেও আমরা অন্তত একটা বাজেট দিতে পারলাম। বাজেটটা আমরা একেবারেই মানে পিছিয়ে যাইনি, তবে আমরা এবারে বাজেট দেওয়ার সময় যেটা লক্ষ্য রেখেছি যে খুব বেশি মানে বড় বাজেট না, কিন্তু দেশের উন্নয়নটা যেন অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। মানুষের হাতে থাকা টাকা ব্যাংকে ফিরিয়ে আনতেই বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সব সরকারই এটি করে। বাজেটে মৌলিক অধিকার, দেশীয় শিল্প ও সামাজিক নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর তেজগাঁয়ে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাদের বক্তব্যে উঠে আসে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 6 দফা ঘোষণার আগে পরের নানা প্রসঙ্গ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রস্তুতির ধারাবাহিকতা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় স্বীকৃতি, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার সীমা নির্ধারণ এবং আঞ্চলিক সেনাবাহিনী গঠন সহ 6টি সুনির্দিষ্ট দাবি তুলেছিলেন বঙ্গবন্ধু। তখন তো বঙ্গবন্ধু শেখ মুজিব জেলে। রিজার্ভের দিকে না তাকিয়ে মানুষের নিত্য প্রয়োজন মেটানোই সরকারের একমাত্র লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকটের ধাক্কা এখনও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এ সময় বাজেট নিয়ে মূল্যায়ন তুলে ধরেন সরকার প্রধান। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প, সেগুলিকে এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে, নিশ্চয়তা দেবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ রাখার সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। একটা প্রশ্ন এসছে কালো টাকা নিয়ে, আমি শুনি অনেকে বলে কালো টাকা তাহলে আর কেউ ট্যাক্স দেবে না। ঘটনা কিন্তু তা না। এটা শুধু কালো টাকা না, জিনিসের দাম বেড়েছে। এখন 1 কাঠা জমি যার সেই কোটিপতি, কিন্তু সরকারি যে হিসেব সেই হিসেবে কেউ বেচে না, একটু বেশি দামে বেচে, কিছু টাকা উদ্বৃত্ত হয়, কিন্তু এই টাকাটা তারা গুজে রাখে। তা গুজে যাতে না রাখে, সামান্য একটু কিছু দিয়ে টাকাটা আসলে পথে আসুক, সেইরকম একটা ব্যবস্থা এটা আসলে আগেও হয়েছে, সেই কেয়ারটেকার আমলেই শুরু করেছিল,
আর পরেও প্রত্যেক সরকারই করে। আমরা এবারও সেই সুযোগটা দিচ্ছিলাম যে ঠিক আছে, তোমরা এই অল্প ট্যাক্স দিয়ে আগে টাকাটা তোমরা ব্যাংকে নিয়ে আসো। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির পাশাপাশি অসচ্ছল মানুষকে সরকার নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রায় 150টা সামাজিক নিরাপত্তার মাধ্যমে আমরা মানুষকে আর্থিক সহায়তা দিয়ে যাচ্ছি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিছু ব্যবসায়ী ও সাধারণ মানুষের অনুরোধে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, এই প্রক্রিয়ায় অবৈধ উপায়ে অর্জিত টাকা আসবে না। সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না বলেও জানান এনবিআর চেয়ারম্যান। শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। 2 বছরের ব্যবধানে আবারও বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এবার নগদ টাকা ও ব্যাংক সঞ্চয়ে কর ধরা হয়েছে 15%, আর জমি ও ফ্ল্যাটে নির্ধারিত হারে কর জানিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। এনবিআর চেয়ারম্যান জানান, জমি কেনাবেচার পদ্ধতিগত ত্রুটির কারণে অপ্রদর্শিত অর্থ তৈরি হচ্ছে। আবার অনেকে নিজেরা রিটার্ন পূরণ করায় ভুল করে ফেলেন, ফলে এই সম্পদ দেখাতে পারছেন না। আবার ডকুমেন্টস ভেরিফিকেশন সিস্টেম ডিভিএস চালু হওয়ায় অনেক কোম্পানি বৈধ সম্পদ দেখাতে পারছেন না, তাই বিশেষ সুযোগ দেয়া হয়েছে। রিটার্নে যে সমস্ত সম্পদ দেখাতে পারেননি সেই সম্পদগুলো দেখানোর সুযোগ একটি দেওয়ার জন্য অনেক দেশে এই প্র্যাকটিসটি আছে। আমরাও সেইভাবে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল, সাধারণ মানুষের পক্ষ থেকে একটি দাবি এসেছিল। এনবিআর চেয়ারম্যান জানান, অবৈধ উপায়ে অর্জিত সম্পদ বেশিরভাগই পাচার হয়, কিছু ব্যয় হয় ভোগ বিলাসে। সুযোগ দিলেও এসব টাকা অর্থনীতিতে আসে না। অর্থনীতিতে কালো টাকার পরিমাণ কত তার হিসাব করা এনবিআর এর কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। কালো টাকা কিন্তু যারা তৈরি করেন তারা ইকোনমিতে ব্যবহার করা যেতে পারেন না। কালো টাকা মূলত দেশের বাইরেই বেশি চলে যায় এবং বিভিন্ন ভোগ বিলাসের কাজে ব্যয় করে ফেলে। ইকোনমিতে ব্যবহার করার জন্য কালো টাকার তেমন ইয়ে হয়। সংবাদ সম্মেলনে উঠে আসে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, বেনজির আহমেদের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান জানান, আইনি প্রক্রিয়া শুরু হওয়ায় বেনজির আহমেদ সম্পদ বৈধ করার সুযোগ পাবেন না। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের নেওয়া পদক্ষেপে বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি কমে আসবে এমন প্রত্যাশার কথা জানালেন অর্থমন্ত্রী। আর ব্যাংক থেকে সরকারের বেশি ঋণ নেওয়াটাকেও অস্বাভাবিক বলতে রাজি নন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে 2024-25 অর্থ বছরের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী। নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে বেশ কিছু ক্ষেত্রে মূল্য সংযোজন কর ও আমদানি শুল্ক বাড়িয়েছেন অর্থমন্ত্রী, যার প্রভাবে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়বে। কিন্তু বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবারও দাবি করলেন, সরকারের নেওয়া উদ্যোগে কমবে মূল্যস্ফীতি। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সংকোচনমূলক নীতিকৌশল আরও কিছুদিন চালু রাখার কথাও জানান অর্থমন্ত্রী। আমরা আশা করছি যে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে। দেখা যায়, চেষ্টা তো করতে হবে। এবং আপনারা এটাও লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে বাজেটের আকার আমরা কিন্তু অনেক কমিয়ে রেখেছি, যাতে করে এই কোনো প্রেশার না পড়ে। ঘাটতি মেটাতে 1,37,500 কোটি টাকা ব্যাংক ঋণ নেওয়ার পরিকল্পনা করেছেন অর্থমন্ত্রী। এতে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে কিনা এমন প্রশ্নে জানান, চিন্তার কিছু নেই, সব অর্থমন্ত্রী ব্যাংক থেকে ঋণ নেয়। সরকার ব্যাংক থেকে ঋণ নিলে তারল্য সংকট হবে কিনা এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারল্য সংকট চলমান প্রক্রিয়া, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। আমরা এইসব সংকট পার হয়ে এসেছি এবং আমরা তো দেখেছি যে একদম দেউলিয়াতে এই যে আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ায় শ্রীলঙ্কার যে অবস্থা হয়েছিল, আমরা দেখেছি যে কেউ কেউ বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে, কিন্তু হয়নি। তো কাজেই এটা একটা কন্টিনিউয়াস এবং একটা ডাইনামিক মডেলের মধ্যে আমরা কাজ করছি। সাংবাদিকদের প্রশ্নে অর্থনীতির সংকটের কথা বারবার উঠে এলেও অর্থমন্ত্রী জানান, দেশে এখনও কোনো সংকট তৈরি হয়নি। আপনারা যদি উমনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এবার বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অল্প সময়ে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তীব্র হবার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর এবার বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেট, সুনামগঞ্জ, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাতেও মাঝারি বন্যার শঙ্কা করছে গবেষকেরা। ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যা গড়ে স্বাভাবিকের চেয়ে ৮১% কম। পুরো মাস জুড়েই ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। মে মাসের শেষে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার আগেভাগেই চলে এসেছে বর্ষা। মৌসুমি বায়ু সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে সিলেট বিভাগে। এখানে গেল এক সপ্তাহে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি, সাথে উজানের ঢলে ভাসছে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আবহাওয়া গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর লা লিনা সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে। মধ্য জুনের পর অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে দেশ। লা নিনা যদি অ্যাক্টিভ থাকে তখন বাংলাদেশে টেলিকানেক্টেড করা যায়, বৃষ্টিপাত হয়। যে এইবার মনসুন পিরিয়ডে স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হেড বে অফ বেঙ্গলে তৈরি হয়, তখন আমাদের যে ক্লাইমেট আউটলুক তার অনেক সময় ব্যত্যয় ঘটে। কখনো কখনো মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হয়ে যায়। জলবায়ু গবেষকেরা বলছেন, বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষায় সিলেট, রংপুরের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। ভারী বৃষ্টি হলে হাওরের বাঁধ নষ্ট হয়ে পরিস্থিতি নাজুক হতে পারে। ভৈরব হয়ে বঙ্গোপসাগরে যে পানিটা যায়, এর প্রবাহ খুবই ধীর এবং ভৈরব পর্যন্ত ওই পানি আসতেই পারে না বিভিন্ন কারণে। সেই কারণে উত্তর পূর্বাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি, যেটা তীব্র মাত্রার বন্যাই হতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, এবছর বড় বন্যার আশঙ্কা আছে। সেই অনুযায়ী উপকূল, হাওর ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। ৫,৮২১ কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আমাদের উপকূলীয় অঞ্চলে দেওয়া আছে। তারপরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমরা মাটির বাঁধ দিয়ে রেখেছি। বর্ষার মৌসুম আসতেছে, আসার আগেই আমাদেরকে এই বাঁধগুলোকে তড়িঘড়ি করে এটা আমরা মেরামত করে আবার বর্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ ভাগই ছিলেন নমুনা পরীক্ষায় নেগেটিভ। আর ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না ৩২% রোগীর। এ কারণে রোগ শনাক্ত চিকিৎসা শুরুতে দেরি হওয়ায় বড় ক্ষতির মুখে পড়েছেন রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তরের মৃত্যু পর্যালোচনা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। অস্বাভাবিক লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর ভয়াবহ বছর ছিল ২০২৩। মারা যায় ১৭০০ জনের বেশি। এর আগে এত মৃত্যু কখনো হয়নি। কারণ খুঁজতে রাজধানীর সরকারি বেসরকারি ১৩টি হাসপাতাল থেকে সংগ্রহ করা হয় মারা যাওয়া ৯৩ জন রোগীর তথ্য। স্বাস্থ্য অধিদপ্তরের পর্যবেক্ষণে উঠে আসে, রোগীদের ৫৮ ভাগই হাসপাতালে ভর্তির সময় ডেঙ্গু পজিটিভ ছিলেন। বাকি ৪২ ভাগের ডেঙ্গু ধরা পড়েনি। ভেরি কুইক টার্ন, সিম্পল, মানে ডেঙ্গু ফিভার থেকে ডেঙ্গু শক সিন্ড্রোমে চলে গেছেন। যে একটা যে ট্রিটমেন্ট দেওয়ার জন্যও যতটুকু পর্যাপ্ত সময়টা, ততটুকু না। প্রত্যেকটা জ্বরকে আপনারা ছোটোখাটো জ্বর, মামুলি জ্বর সেরে যাবে এটা না ভেবে আপনারা টেস্টটা করান। টেস্টটা চিপ। টেস্টটা করানোর সময় যেখানে টেস্টটা করতেছেন ওখানেই ফিজিশিয়ান আছে, গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, তার সাথে টেস্টের রিপোর্ট সহ আপনি ফিজিক্যালি দেখা করেন। একসময় ডেঙ্গুর প্রধান লক্ষণ ছিল জ্বর, এখন যুক্ত হয়েছে আরও অনেক লক্ষণ। মারা যাওয়া রোগীদের ৩২ ভাগেরই ডেঙ্গুর সাধারণ লক্ষণ ছিল না। ডায়রিয়া, কাশির মতো লক্ষণ নিয়েও ভর্তি হয়েছেন অনেকে। সুনির্দিষ্ট লক্ষণ না থাকায় সন্দেহ করেন না রোগীরা, ফলে চিকিৎসার বাইরে থাকেন তারা। ততক্ষণে জটিলতা বেড়ে যাওয়ায় আর বাঁচানো যায় না রোগীদের। বেশিরভাগই মারা যান হাসপাতালে ভর্তি হওয়ার প্রথম 2 দিনেই। যাদের ওয়ার্নিং সাইন আসছে তারা যদি সময় মতো না আসে, এক একটা সময়ে যখন আওয়ার পার হবে তখন রোগীগুলোর কিন্তু অর্গান ড্যামেজ হয়ে যাবে। যদি কোনো ডেঙ্গি পেশেন্ট দেরি করার জন্য 2টা অর্গান ড্যামেজ হয়, তাদের 40% মৃত্যু হবে আইসিইউতে। 3টা অর্গান ড্যামেজ হলে 75% ডেথ হবে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যে যাদের ওয়ার্নিং সাইন থাকতেছে তার থেকে যদি সময় ক্ষেপণ হয়, আপনি মৃত্যু ঠেকাতে পারবেন না। চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন
প্রায় ৩,০০০ রোগী, মৃত্যু হয়েছে ৩৬ জনের। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু করার দাবিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিমেল চাকমা। হিমেল, কালকে নির্বাচন, এর আগে অবরোধ ডাকার কারণ কি, আর আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে? রাঙ্গামাটি যে 10 উপজেলার মধ্যে অলরেডি কিন্তু 9 উপজেলার নির্বাচন সম্পন্ন হয়েছে, যেটা সর্বশেষ 29 মে যে নির্বাচন ছিল সেটা মূলত এই যে বাঘাইছড়ি উপজেলার যে 6টি যে হেলিছটি কেন্দ্র রয়েছে সে সমস্ত হেলিছটি কেন্দ্রগুলোতে যে ঘূর্ণিঝড় রোমেলের যে প্রভাবের কারণে মূলত নির্বাচনী কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম এবং কর্মকর্তা পাঠাতে না পারায় মূলত সেটা স্থগিত করা হয়। সেই নির্বাচনটা হবে আগামী কালকে হবে। তো এই নির্বাচনটা অত্যন্ত রাঙ্গামাটি জেলাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন বলা হয়, কারণ এই এলাকাতে যে আঞ্চলিক যে দলগুলো রয়েছে সেই সমস্ত যে সবগুলো দলের কিন্তু অস্তিত্ব আছে, তাদের আধিপত্য আছে, যার কারণে এই নির্বাচনটা প্রশাসনের কাছে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা দেখেছি। কারণ 2018 সালে এই উপজেলা নির্বাচন পরবর্তী আমরা দেখেছি যে সহিংসতা হয়েছিল, নির্বাচনে যে ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করার পরে যাওয়ার পথে যে ব্রাশ ফায়ার হয়েছিল সেখানে 8 জন মারা গিয়েছিল। তো এইবারও কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক। ইউপিডিএফ তারা বিবৃতির মাধ্যমে তারা অবরোধের ঘোষণা দিয়েছে, সকাল সন্ধ্যা অবরোধ। তো তাদের অভিযোগটা হলো মূলত তাদের যে একটা যে আঞ্চলিক দল রয়েছে, যে ইউপিডিএফ গণতান্ত্রিক যে দলটি আছে, তাদের যে নেতা কর্মীদের নির্বাচনকে প্রভাব বিস্তার করার জন্য যে এখানে বাঘাইহাটে একাধিক অর্থাৎ 40 জনের অধিক নেতা কর্মী জড়ো হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন। মূলত তারা আশঙ্কা করছেন যে এটা হয়তো নির্বাচনের প্রভাব ফেলতে পারে, যার কারণে তারা বলছেন সুষ্ঠু নির্বাচনের সাথে তারা অবরোধটা দেখেছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে অবরোধের কারণে রাঙ্গামাটিতে হঠাৎ করে যেহেতু অবরোধ ঘোষণা করা হয়েছে, তো আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি সাজেকে যেহেতু টুরিস্ট কিন্তু আমরা দেখেছি এসেছে, গত কালকে এসেছে, পরশু এসেছে। তো এই পর্যন্ত আমি যদি হিসাব করে যে প্রায় 200-র অধিক এখানে পর্যটক। হিমেল, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে নিশ্চয়ই আমরা আবার আপনার কাছে যোগাযোগ করব। 40 লাখ টাকা মুক্তিপণের দাবিতে লিবিয়ায় নাটোরের 4 যুবককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। যুবকদের বেঁধে রেখে নির্যাতন করা হচ্ছে, আর সেই ভিডিও পাঠানো হয়েছে স্বজনদের। প্রিয়জনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তাদের পরিবার। নির্যাতনের শিকার এই 4 যুবকের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চরপাড়ায়। প্রায় 2 বছর আগে শ্রমিকের কাজ নিয়ে তারা লিবিয়া যান। গত 2 জুন ওই 4 প্রবাসীর পরিবারের ইমো ফোন কল আসে, জানানো হয় তাদের অপহরণ করা হয়েছে, মুক্তিপণ দিতে হবে 40 লাখ টাকা। এতে উৎকণ্ঠায় অপহৃতদের স্বজনরা। আমার কাছে আমি জানবো কি করে দেবরে। প্রিয়জনকে নিরাপদে ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছে 4 যুবকের পরিবার। আমার বেটার খালি জানবি কি চাই, সন্তানকে আমি ঘুরি চাই। আমার টাকা পয়সা নাই, বাড়ি ঘর নাই, কিছু নাই, সন্তানকে আমি ঘুরি চাই। আমার একটাই দাবি, আমার 4টা সন্তানকে ওরা আটকায় রাখছে, আমরা কোনো কিছুই চাই না, আমার 4টা সন্তান যেন মায়ের কাছে যেন পাঠায় দেয়। এই ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ পায়নি, তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের আইনি সহায়তার আশ্বাস দিয়েছে। লিবিয়ায় 4 বাংলাদেশি অপহরণ এবং মুক্তিপণ দাবির বিষয়টি ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়নি। পরবর্তীতে খবর পেয়ে বিষয়টি পুলিশ সুপার নাটোর স্যারকে অবহিত করি এবং স্যারের নির্দেশক্রমে আমরা ভুক্তভোগীদের পরিবারের কাছে যাই এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইনি সহযোগিতার আশ্বাস প্রদান করি। অপহৃতরা একই গ্রামের সোহান হোসেন, সাগর শেখ, নিজাম আলী ও বিদ্যুৎ হোসেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুদিন পেরোতেই জমে উঠেছে জাতীয় বৃক্ষ মেলা। এবার শতাধিক স্টলে দেশি বিদেশি 200 প্রজাতির ফলদ, বনজ ও শোভাবর্ধক গাছের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান ও ঘর সাজানোর গাছ। প্রতি বছরের মতো রাজধানীর আগারগাঁওয়ে আবারও বসেছে জাতীয় বৃক্ষ মেলা। হরেক রকম দেশি বিদেশি ফলের চারা নিয়ে এসেছেন ব্যবসায়ীরা।
শুক্রবার ছুটির দিন হওয়ায় নগরবাসীও পছন্দের গাছ কিনতে ছুটে এসেছেন মেলায়। কেউ কেউ পরিবারের ছোট শিশুকে নিয়ে এসেছেন গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। বাচ্চাদের আসলে বিভিন্ন গাছের সাথে পরিচয় করাতে আজকে আসছে ছুটির দিনে, ওদেরও ছুটি আমারও ছুটি, সব মিলে আর কি মিলে গেল। অনেকে আবার গ্রামের বাড়ির জন্য কিনছেন নানা ধরনের গাছ, আবার কেউ কিনছেন শহরের বাড়ির জন্য গাছ। এটা লিচু গাছ, এই লিচু গাছটা আমি আমার গ্রামের বাড়িতে ঈদের সময় নিয়ে যাব এবং ঈদের সময় নিয়ে লাগাবো। কোনো নির্দিষ্ট করা থাকে না যে এই গাছ নেব, যেটা ভালো লাগে এবং যেটা আমার কাছে নেই সেটা আবার নিয়ে যাই। ব্যবসায়ীরা বলছেন ফল ও শোভাবর্ধক গাছের চাহিদা বেশি রয়েছে মেলায়। ছুটির দিন হওয়ায় মেলাও জমে উঠেছে। ইনডোরের দিক দিয়ে গ্রিন স্পেসের থেকে আপনার যে অর্কিডগুলো আছে সেগুলো এবং ক্যাকটাসগুলো হলো মানুষের চাহিদা খুব বেশি, কিন্তু যারা ছাদ বাগানি ছাদে যারা বাগান করে থাকেন তাদের কাছে আমের চাহিদাটা খুব বেশি। এদিকে অনেক স্টলে রয়েছে বনসাই গাছের চাহিদা। কৃষ্ণচূড়া বনসাইয়ের দাম লাখ টাকা, আর বোতল ব্রাশ বনসাইয়ের দাম চাচ্ছেন 1.5 লাখ টাকা। আমরা চেষ্টা করছি বনজ গাছটাকে একটু প্রমোট করার, সেই উপলক্ষে আমাদের কাছে কৃষ্ণচূড়া, জাকারান্ডা, কেশিয়া সহ বিদেশি গাছ যেসব বনজ গাছ আছে ওগুলিকে বেশি প্রাধান্য দিচ্ছি। নার্সারির মালিকরা বলছেন অন্যান্য বছরের তুলনায় এবার শুরুতেই জমে উঠেছে মেলা, বেচা বিক্রিও বেশ ভালো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।